আমন্ত্রণ টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। আজকে আমরা আড্ডায় এমন এক বিশেষ মানুষের সাথে রয়েছি যিনি আপনার পরিচিত, আমার পরিচিত। আজকে আমার সাথে আড্ডায় রয়েছেন অনুতোষ মুখোপাধ্যায়। এই দাদা, আপনাকে আমাদের আমন্ত্রণ টিভিতে অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। প্রথমে দাদার কাছে যে একটা বিষয় নিয়ে আসবো, যে আমরা সকলেই জানি যে দাদার অভিনয় অভিনয় জগতে আমরা সকলেই দাদাকে চিনি, খুব পরিচিত মুখ। তো দাদা অভিনয় জগতে কিভাবে আসা? সেটা কিছুটা হঠাৎ করেই। আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, তখন লকডাউন চলছিল 2022, মেবি 2022। ভরা লকডাউনে বাজার থ্রাইস ইন আ উইক আর টুয়াইস ইন আ উইক অফিস হচ্ছিল। আমার পরিচিত একজন গিয়েছিল একটা অডিশন দিতে, মানে ডাক পেয়েছিল। তার বাড়ির লোকরা রাজি হচ্ছে না তাকে একা ছাড়তে। আমি হচ্ছে আমার সব ব্যাপারে উৎসাহ চিরকাল, ছোটবেলা থেকে। বললাম চলো আমি তোমার সাথে আছি, চলো অডিশন দিতে। গাড়ি নিয়ে গেলাম, গিয়ে বসে আছি তার অডিশন সবার হয়ে গেলে সবাই আমাকে দেখে যাচ্ছে। তারপরে হঠাৎ আমাকে ডেকে বললো ওনার সাথে কে এসছে, নামটা বললো যার সাথে আমি গেছিলাম। আমি এসছি, আপনাকে ডাকছি ভিতরে। গেলাম, যাওয়ার পর আপনি একটু অডিশন দিন না। অডিশন পারবো না। আপনি কি করেন? আমি বললাম নাটকও করি বললাম। তখন বললো আপনার নাটকের পোর্শন একটা আমাদের ক্যামেরার সামনে করে দেখান। আর নাটক পোর্শন একটু গানও ছিল, সেটা করে এনাক্ট করলাম। তাদের খুব হাততালি, মানে পায়রা পায়রা উঠলো ঘরে আর কি। পরের দিন থেকেই আমি, তখনকার টিআরপি হাই কৃষ্ণকলিতে আমাকে পরের দিন সকাল 7টায় কল টাইম দিয়ে দিল। একটা ভালো ইম্পর্টেন্ট ক্যারেক্টার। দুর্গা পুজোতে আমি পাড়ার ক্লাব কর্তা হয়ে, আমি আমার বউ এখন খুবই নামী অভিনেত্রী স্বাতী মুখার্জি, আমরা দুজনে এন্ট্রি নিলাম ওদের পুরো ভরা ফ্যামিলিতে। সেটা আমার শুরু হলো আর কি। বল স্টার্টেড রোলিং ফ্রম দেয়ার। প্রথম যখন অভিনয় করতে আসা বা প্রথম অভিজ্ঞতাটা আপনার কিরকম ছিল? অভিজ্ঞতাটা মজার। এই ক্যামেরা স্টার্ট, রোল, অ্যাকশন যে বলে আমি কিছুই জানতাম না। আমি মানে জানতে হয় সেটাও জানি না আর কি। সুতরাং আমি তো গিয়ে বসে আছি বিশাল হলঘরের মধ্যে, ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছে। আর যে হিরো, যে নীল, খুব আস্তে কথা বলে। শুরুতেই অ্যাকশন, ক্যামেরা যেই হলো অ্যাকশন, শুরুটা ছিল আমার ডায়লগ। সেটা কোনো অসুবিধা হয়নি, চা খেতে খেতে ডায়লগ দিয়ে দিলাম। তারপরে নীলের ডায়লগ ছিল, আমি কিছুই শুনতে পেলাম না। নীল কখন ডায়লগ বলে দিল আমি বুঝতেই পারিনি, আমার কানে ঢোকেনি। আমাকে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেন তাকিয়ে আছে বুঝছি না। তারপর আমি না ওনার ডায়লগ শুনতেই পাইনি। কাট কাট কাট, সরি সরি সরি, উনি ডায়লগ শুনতে পাননি। ওটা আওয়াজ দিয়েছিল না মজা করেছে, আই ডোন্ট নো। দেন আই গট দ্য থিং। আমি শুরু হলো ব্যাপারটা, বল স্টার্টেড রোলিং করলাম। সবাই পুরো ফ্যামিলি, কৃষ্ণকলি ফ্যামিলি, ইভেন ডাবল রোলে ছিল মা আমার কৃষ্ণকলি। তখন একটা মেয়ে দেখি দূরে দাঁড়িয়ে আছে ক্যামেরাটার পিছনে, মানে ওকে পিছন থেকে দেখা যায়। মেয়েটা কেন দাঁড়িয়ে আছে? সিরিয়াল দেখতাম না তখন আমি আর কি। উনি কেন দাঁড়িয়ে আছে কেন? ওটা মা, মানে মা কে? আর কৃষ্ণকলি ডুপ্লিকেট। ও কেন তাহলে ওকে মুখ দেখাচ্ছে না কেন? কৃষ্ণকলি আবার কালো রং তুলে সাদা রঙে নর্মাল রঙে আসবে। এটা খুব মজা লেগেছিল। এরকম মানে চিট করে যে ক্যামেরা, ব্যাপারটা গুলো জানলাম ধীরে ধীরে। এখন অনেকটাই জেনেছি, 22 থেকে এখন 25। ভালোই একটা যাত্রা হলো সবকিছু মিলিয়ে। এত বছরের একটা জার্নি, তো প্রচুর তো অভিনয় করেছেন, প্রচুর সিরিয়াল। প্রথম সিরিয়াল তো বললেন কৃষ্ণকলি দিয়ে শুরু। তারপরে আরো আপনার ভালো লাগার সিরিয়াল গুলো কি কি? পছন্দের সিরিয়ালের মধ্যে আরেকটা সিরিয়াল বলি এর মধ্যে, সেদিন ডাবল শিফটে কাজ করেছিলাম। এটা আমার কাছে সাংঘাতিক। আমি মাস্ট মেনশন করা উচিত, শঙ্কর মাইতির নাম আর মানবের নাম। এরা দুজন আমাকে প্রায় ধাক্কা দিয়ে অ্যাক্টিং এ ঢুকিয়েছে। আমার তো না আমি পারবো না, আমার দ্বারা হবে না। আমি যেখানে কাজ করি সেখানে বকুনি খাবো, এসব অনেক কিছু বলছিলাম। আরে চলো তো লকডাউনে করো করো করো। যাই হোক, তারপরে একদিন আমার ডাক এলো সর্বমঙ্গলা বলে একটা সান বাংলা সিরিয়ালে। তাতে মানে মানে খুব খারাপ একজন সুৎখোর, মানে ভিলেনের পার্ট। আর আমার এগেন্স্টে শঙ্কর চক্রবর্তী, আমার সাংঘাতিক প্রণম্য অভিনেতা। আর দুই ছেলেও খুব ইলাস্ট্রিয়াস, খুব ভালো ভালো অভিনেতা। একজন বোধহয় অনির্বাণ, একজন নাম মনে নেই। খুব ভালো অভিনেতা দুজনে। আমার রোল ছিল শঙ্কর চক্রবর্তীকে গালাগাল দেওয়া। এমন গালাগাল দেবো শঙ্কর চক্রবর্তী হার্ট অ্যাটাক করে উনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন সেখানে। এরকম ছিল। আমি না ভয়ে কাঁপছি, আমারই হার্ট অ্যাটাক করে যাবে শঙ্কর চক্রবর্তীর জায়গায়। ওরম অত বড় মাপের অভিনেতা আমার শুরুর দিকে এরকম পাতার পর পাতা ডায়ালগ। তখন ওখানে খুশি বলে একটা মেয়ে বসেছিল আমাদের মেকআপ রুমে। সে আমাকে এখনো খুশি যদি দেখে থ্যাংক ইউ খুশি বলবো, আমাকে খুব উৎসাহ দিয়েছিল, অভয় দিয়েছিল আর কি, যাতে আমি অভিনয়টা করতে পারি। তারপরে গেলাম, ডায়লগ তো মনে থাকছে না, অত বড় বড় ডায়লগ। সে হলো শেষে
শঙ্কর বাবু সবাই উৎসাহ দিচ্ছেন। সে তো হলো একটা মনিটর, প্রথমে একটা পুরো সিনটা নিয়ে নেয় মনিটর, তারপর ইন্ডিভিজুয়ালি সবার নেয়, কিছুই জানি না সেটা আমি। তারপর হঠাৎ দেখি আমাকে এই ফাইজির মতন, ফাইজি না আনারকলির মতন দেয়াল তুলে দেয় না চারপাশে, একদম সেভাবে এই কাগজ বোধ বাটার পেপার না কি বলে সেই দিয়ে পুরো ঘিরে দিল। কি হচ্ছে, আমাকে আনারকলি বানাচ্ছে কেন? তারপরে বুঝলাম আমার ইন্ডিভিজুয়াল অত বড় ডায়লগ আমাকে আবার বলতে হবে, ধরনের দাও। যাই হোক, সামহাউ ম্যানেজ। এটা বিশাল এক্সপিরিয়েন্স আমার কাছে। আবার সেখানে শেষ হয়নি, তারপর বেরিয়ে আবার ফোন এলো, কি আপনি কে আপন কে পরে চলে আসুন, ওইখানে জাজের রোল। আমি তো কাঁপছি ঠকঠক করে, দুবেলা দুটো সিরিয়াল, তখন জাস্ট আই স্টার্টেড ফর জাস্ট উইকও হয়নি। এটা আমার কাছে বড় পাওয়া একটা। যাই হোক, বলো। আর আর কি ধরনের চরিত্রে অভিনয় করেছেন, বা নেগেটিভ এবং পজিটিভ দুটো ক্যারেক্টারের মধ্যে কোনটা বেশি আপনাকে অনুপ্রাণিত করেছে? আমি ভীষণ পজিটিভ লোক, আমি খুব হাসি খুশি থাকতে ভালো উচিত, কিন্তু আমি অভিনয় করতে ভালোবাসি নেগেটিভ চরিত্রে। যদি কেউ দেখে থাকেন আমাকে প্লিজ নেগেটিভ চরিত্র আরো দিন। আমি নেগেটিভ অনেক করেছি, খুবই করেছি। যে ডাক্তার হিসেবে নেগেটিভ আমি প্রচুর করেছি। অরিন্দম গাঙ্গুলকে মারতে যাচ্ছি অক্সিজেন মাস্ক খুলে, তখন সেই ফিলিংটা কেমন হতো যে আমি একজন মানুষকে মারতে যাচ্ছি, যদিও বা এটা রিয়েল লাইফ নয়, তাও কিরকম লাগবে সেই টাইম মুহূর্তটা? কেউ কিছু মনে করবেন না তো? একদমই না। আমি খুব আনন্দ পেতাম। বাহ, আপনারা সেই বুঝতেই পারছেন যে আমি ভিলেনের রোল করছি, জীবনের রোল করতে গিয়ে দাদা কত আনন্দ পেতেন না। একজন মানুষকে তিনি তো রিয়েল লাইফে মারতে পারবেন না, রিয়েল লাইফে মারছেন। মনের মধ্যে প্রচুর রাগ, মেরে মুখ ভেঙে দেবো, বুঝতে পারছি না, রিলে করছি। আরেকটা হলো আমার উৎপল দত্তর খুব ফ্যান। ওই ভিলেনি উৎপল দত্ত যে ভিলেনি করতেন, মজা সিডিও কমিক, ওরকম একটা যদি রোল পেতাম। আর ভিলেন হতে গেলে উৎপল দত্ত কোথায় আমার মনে হয়। সুতরাং আমি একটু ওল্ড স্কুল, এখন উত্তম কুমার, উৎপল দত্ত এরাই আমার ফেভারিট। সো ওইটা আনন্দটাকে আমি উৎপল দত্তর মতন কিছু একটা করছি, মানে -0.0 সামথিং একটা কিছু করছি আর কি, সেটা আনন্দ দিত। সেটাই বলছি আনন্দ, অন্য কোনো মানুষ বাড়াটা আনন্দ না। এত বছরের অভিনয় জগতে স্মরণীয় মুহূর্ত কি? স্মরণীয় মুহূর্ত প্রথমেই বলবো কৃষ্ণকলি, দ্বিতীয়ই বলবো সর্বমঙ্গলা। তারপরে যেমনি একটা করেছিলাম সিরিয়ালের নামটা ভুলে যাচ্ছি, ওই সিরিয়ালটা আমি 4টে না 5টা অ্যাক্টিং করে, এই যে ভিলেন ডাক্তার বললাম না, অন্য মারতে যাচ্ছি, ওই সিরিয়ালটাতে আমি আবার পাগলা বাবার রোল করেছিলাম। কারণ যে পাগলা বাবা অরিজিনাল করছি না, তিনি যাত্রা শিল্পী হয়ে যাত্রায় চলে গেছিলেন, ওকে আর পাওয়া যাচ্ছিল না। তখন বললো তোমাকে মেকআপ করে ওর মতনই লাগবে বলে পাগলা বাবার রোল করেছিলাম। আই এনজয়েড দ্যাট রোল, পুরো একদম বামা খ্যাপার মতন, খ্যাপার মতন ডায়লগ দেওয়া, একটু ওভার অ্যাক্টিং করা, খুব মজাই লাগছিল করতে। আই এনজয়েড থরলি দ্যাট থিং। আর ভিলেনের রোল তো অনেকগুলোই করেছি, সবকটাই আমার ভালো লেগেছে। সবই স্মরণীয়। অ্যাকচুয়ালি কি, আমি তো কোনোদিন ভাবিনি অভিনয় করব, সুতরাং অভিনয় আসাটাই স্মরণীয় আমার কাছে। খুব এনজয় করছি, ভীষণ এনজয় করছি। তাহলে অভিনয় ছাড়া আর কি মানে করবেন এইটা ভেবেছিলেন? অ্যাকচুয়ালি দেখো, তাহলে পুরোটা বলতে হয়, শুরু থেকে বলতে হয়। আমি খুব ছোট বয়সে চাকরিতে জয়েন করি, তখন কলেজে 3rd ইয়ার, দেন আই স্টার্টেড ওয়ার্কিং। সো অতটা স্বপ্ন দেখার সুযোগ, কিছুটা ফিনান্সিয়াল ক্রাঞ্চ ছিল আমার, সেই জন্য মেবি অতটা স্বপ্ন দেখার স্কোপও পাইনি আমি। আর সবচেয়ে ভালো কি, প্রথমে চাকরিতে এত বড় চাকরি পেয়ে গেছিলাম ঈশ্বরের কৃপায়, যে আর কিছু ভাবিনি। তখন চাকরিতেই মন দিয়েছিলাম, পড়াশোনাতেই মন দিয়েছিলাম, তো চাকরি চলছিল। কিন্তু আমাদের যেখানে চাকরি করতাম আমি, সেখানে নামটা বললে কোনো অসুবিধা নেই, আমাকে সবাই চেনে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরে আমি একটু অফিসার হয়ে রিটায়ার করি, ঢুকেছিলাম ক্লারিক্যাল পোস্টে। ওখানে কালচারাল উইংটা খুব স্ট্রং। ওখানে সমীর চট্টোপাধ্যায়, মানে লোপামুদ্রার যে মেন্টর, বেনি মাধব, হেগো মা দুর্গা, যিনি লিখেছেন, সুর দিয়েছেন, হেগো মা দুর্গা চাঁদুদার লেখা। চাঁদুদা আমাকে রিজার্ভ ব্যাংকে গ্রহণ করতেন গানে। চাঁদুদা হারমোনিয়াম বাজাতে, অনেক একটা গর্ব নিয়ে বলতে পারি, ওপারা গাওয়ার আগে অনেক গানে আমি গেয়েছি। যেমনি ডাকছে আকাশ ডাকছে বাতাস, আমাদের রিজার্ভ ব্যাংকের 50 ইয়ার সেলিব্রেশন অফ স্পোর্টস ক্লাবের জন্য গানটা লেখা হয়েছিল, সেটা আমি প্রথম আমি গিয়েছিলাম উইথ এ কোরাস ভয়েস। তারপরে লোপামুদ্রা গায়ে, এটা আমার কাছে খুব মজার। হেগো মা দুর্গাও তাই, সবই তাই। ঘর এখন আরো মনে পড়ছে না সব গান, যাই হোক, সাপোটা দুলছে, এগুলো সবকটাই আমরা গিয়েছি, আমাদের খুব মজা লাগতো। তারপরে লোপা তখন বাচ্চা, আমাদের অফিসের নাটক টাটক আসতো, পরে লোপার
মেইন যে প্রোগ্রাম কলা মন্দির বেসমেন্টে কলাকুঞ্জে হলো, তাতেও আমরা লামঝাপ করছিলাম আনন্দে। তারপরে লোপাই ইজ আ স্টার নাও, বিগ বিগ স্টার। এখন আমাদের আমাদের রেকগনাইজ করে, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। এখন তো করোনা নেই, মুখে মাস্ক নেই, কিচ্ছু নেই, পুজো একদম হই হুল্লোড় করে সবাই কাটাচ্ছে। তো এই পুজোতে গান নতুন কি নিয়ে আস? অবশ্যই একটা মজার খবর বা আনন্দের খবর বা কি বলবো, একটা অদ্ভুত পাওয়া হলো এই পুজোতে আমার কসমিক হারমোনি, সুমন চট্টোপাধ্যায়, থ্যাংক ইউ, ওনার প্রশ্রয়ে কসমিক হারমোনি থেকে আমার একটি গান রিলিজ করছে। গানটির সঙ্গে আবার রিজার্ভ ব্যাংকের যোগও আছে। গানটির গীতিকার হলো রিজার্ভ ব্যাংকেরই উত্তম চৌধুরী, তিনি এজিএম ছিলেন রিজার্ভ ব্যাংকের, তিনি আবার কবিও, খুব আচ্ছা, সুন্দর কবিতা লেখেন। একটু দুর্বোধ্য কবিতা, কিন্তু এই কবিতাটা আমার ভীষণ ভালো লেগেছিল। অদ্ভুত একটা প্রেমের কথা আছে। আমি যদি পাতালে যাই তুমি কি আপর হবে, এই কথাটা আমাকে হন্ট করেছিল। আমি যাই হই তুমি কি আমার সঙ্গে থাকবে, সম্পৃক্ত থাকবে। আর সবচেয়ে হন্ট করেছে সমুদ্র আছে, আকাশ আছে, নদী আছে, কিন্তু পাতালের কথাটা এত ভালো লেগেছে। আমি যদি পাতালে চলে যাই তুমি কি আমার আপর হবে, এটা মানে এটা গায়ে কাটা দিয়েছিল শুনে, এতটা গভীর প্রেম, গভীর গভীর প্রেম। আচ্ছা, তাহলে দাদা সেই থেকে একটু যদি শোনা যায় দুকলি, দাদাকে অনুরোধ করবো যে পুজোর যে নতুন গান। আচ্ছা এখন একটু একটু কথা হ্যাঁ, একদম একদম একদম। গানটার সুরটা আমিই দিয়েছি। আর গানটার সুরটা দিয়েছি মূলত, আর গানটা যখন পড়ছি বারবার পাগল হওয়া কথাটা আছে। সুতরাং আমার কেন জানি একজন খুব প্রিয় শিল্পীর কথা বারবার হন্ট করেছে, সেটা হলো সুবীর সেন। সুবীর সেনের অনেক গানই আমার মনে সারাক্ষণই ঘুরে ফিরে আসছিল গানটা, কবিতাটা পড়ার সময়, কিন্তু কোনো ছাপ নেই, কোনো গানেরই ছাপ নেই, কিন্তু পিছনে একটা সুবীর সেনের গলা, ওই গায়কী, সেই ভাবনাটা ছিল, সেটাই গানটা সৃষ্টি হয়। সবার খুব গানটা ভালো লেগেছে, যারা অলরেডি শুনে ফেলেছেন, যারা শুনবেন আশা করি সবার ভালো লাগবে। আর রিলিজ হয়ে গেছে গানটা, আশা করি হয়ে যাবে এর মধ্যেই, তখন নিশ্চয়ই সবাই শুনবেন আর সবাই জানাবেন কেমন লাগলো। আমি 2 লাইন গাইছি, কতটা গাইতে পারবো জানি না। একদম একদম, হ্যাঁ, আমাদের সেটা বলবো তো দর্শক ছিল। কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে যে নতুন গান কি আছে, তার দুকলি যদি আমাদের হ্যাঁ। একটু শোনান। আকাশের রঙে স্বপ্নের নীল, হৃদয়ের সুনীলাল, আকুড়ে থাকবে কি তুমি যদি হই পাতাল। আকাশের রঙে স্বপ্নের নীল, হৃদয়ের সুনীলাল, আকুড়ে থাকবে কি তুমি যদি হই পাতাল। বনের মাঝে পাগল হাওয়া, কোকিলের কুহুতা, উতলা হবে কি তুমি যদি হই মাতাল। আকাশের রঙে স্বপ্নের নীল, হৃদয়ের সুনীলাল, আকুড়ে থাকবে কি তুমি যদি হই পাতাল। চোখের তারায় মায়াবী ডাক, আলোর রেখায় আড়াল, ধরা দেবে কি তুমি যদি হই কাঙাল। নামটা ভুলে যাচ্ছি, দেবশ্রী যেটা অভিনয় করেছিলেন, হিরোইন ছিলেন। যাই হোক, আর মিস্টার সিনহা হয়েছিল, ওনার সাথে মেনলি আমার যত ইন্টারাকশন ছিল। যাই হোক, সেই দেবশ্রীর সঙ্গে হ্যান্ডশেক করে সারাদিন হাত ধুয়ে নিয়ে ছাদে গিয়ে সব আশেপাশে বাড়িতে দেখাচ্ছি আমি দেবশ্রীর সঙ্গে হ্যান্ডশেক করেছি। দেবশ্রীর সাথে হ্যান্ডশেক করে তুমি হাত ধোনি, কিন্তু তার পরবর্তীকালে তার সাথে একই সেটে অভিনয়, এই জিনিসটা কিরকম? সর্বজয়া। তাতে আমি একটু ভিলেনিশ, মিস্টার সিনহা একটু ভিলেনিশ। যাই হোক, ছেলেরা যেটা বলছি, তারপরে ঋতুদাকে বেরিয়ে একদম মুগ্ধ হয়ে গেছি। ইভেন সিনেমাটা তখন পুরোপুরি কাটও ছিল না, মাঝে 1 2 3 4 লেখাও হচ্ছিল সিনের ফাঁকে ফাঁকে। সেই সিনেমাটা দেখে একদম উদ্বেলিত, মুগ্ধ, এরকম সিনেমা হতে পারে, মানে স্বপ্নের ঘোরে একদম ট্রান্সে চলে গেছি।
তারপরে বেরিয়ে এসে ঋতুদা হ্যান্ডশেক করে বলছি, ঋতুদা অসাধারণ বই বানিয়েছে। এটা কি? কি বই? তুমি সাউথ পয়েন্টের ছেলে না? সাউথ পয়েন্টের ছেলে মেয়েরা শিক্ষিত হয়, সিনেমাকে কখনো বই বলবে না, ছবি বা সিনেমা বলবে। কিন্তু আমি বলি, ঋতুদা আমরা উত্তম কুমার সুচিত্রা সহ তো বই বলি, বাড়ির লোক সবাই বলে উত্তম কুমার বই দেখে এলাম। ঠিক অজ্ঞতা, ছোটবেলার ছোটবেলার শেখা জিনিস। সুতরাং সে এক কোয়েশ্চেন করে নিয়েছে যে এখনো বই বেরিয়ে যায়, বই বেরোলে ঋতুদার কথা মনে পড়ে। তারপরে ঋতুদার সঙ্গে ক্লোজ হয়েছিলাম, নানান জায়গায় যোগাযোগ হয়েছে। সিনেমার তখন নামার বা কিছু করার কোনো অভিপ্রায় বা ইচ্ছা আমার ছিল না, তাই এখনো দুঃখ হয় যে কেন কেন কেন। তখন যদি একটু ইচ্ছা হতো হয়তো হতো। তখন থেকে একদম। শুরু। কিছুটা চাকরির চাপে আর হয়নি, চাকরির ভয় যদি কিছু বলে। কিন্তু আমার চাকরি, আমি যখন অভিনয় আরম্ভ করি, আমার বম্বে অফিস খুব সাদরে আমাকে বরণ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে এনওসি দিয়ে দিয়েছে, ইউ ক্যান অ্যাক্ট। শুধু শুধু পয়সাগুলো যেগুলো তুমি ইনকাম করবে, ট্যাক্সটা প্রপারলি দেবে, বাস, তাহলেই হলো। একদম সমস্ত কিছু ঠিক রেখে দাদার কথা শুনে বুঝতেই পারলেন আপনারা সবাই যে সব দিক কিন্তু বজায় রেখে শুধু কিন্তু চাকরি জীবন না, তার পাশাপাশি কিন্তু অভিনয় মানে দক্ষতামূলক অভিনয়, তার পাশাপাশি এত সুন্দর গান যেটা তিনি প্রথম থেকেই করে এসেছেন, তার সাথে কিন্তু এই যে প্রত্যেকটা বিষয় দাদা এত দক্ষতার সাথে আজও পর্যন্ত পালন করে চলেছে বা নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে, তার জন্য কিন্তু দাদাকে একটা কুর্নিশ জানাতেই হয়। আচ্ছা দাদা, অভিনয় জগতে আর কি কোনো স্মৃতি আছে তোমার? হ্যাঁ, প্রচুর প্রচুর অনেক স্মৃতি আছে। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট, জাস্ট লাইক এ ডায়মন্ড আমার কাছে, সেটা হলো একদিন হঠাৎ আমি রিটায়ার করছি, সই করছি সব পেপারে, একের পর এক সই করে যাচ্ছি। লাস্ট সইজ ইন আরবিআই অফিসিয়াল, কি না আমি পেনশন টেনশনটা ঠিকঠাক পাইটাই, সেই জন্য তখন একটা ফোন এলো সকালবেলা 10টা-11টা নাগাদ। আমি হরনাথ চক্রবর্তী অফিস থেকে ফোন করছি, সামনে একটা নাম বললো, আপনাকে ওনার একটা ওয়েব সিরিজের জন্য সিলেকশন করা হয়েছে। আমার না হাতে পেনটা কাঁপছে, হরনাথ চক্রবর্তী সাংঘাতিক আমার কাছে, কোনো স্বপ্নও তো ভাবিনি এসব না। ওনার একটা মিস্টার ঘোষের রিটায়ারমেন্ট প্ল্যান বলে একটা ওয়েব সিরিজ হচ্ছে, তাতে আপনাকে একটা বড় চরিত্রে ভাবা হয়েছে। আমি রিটায়ারমেন্ট প্ল্যান না, আমি সই করছি রিটায়ারমেন্ট পেপারে। মানে দাদা, আজকে আমার রিটায়ারমেন্টের লাস্ট সই করা, আই হ্যাভ টু কমপ্লিট অল দিস থিং, বিফোর কমপ্লিটিং আই ক্যান গো দেয়ার, রিচ দেয়ার। তো বলে আপনি তাড়াতাড়ি আসার চেষ্টা করুন। কিন্তু আমার হলো না, আমি যেতে যেতে 6টা বেজে গিয়েছিল। উনি বলে, দাদা মাঝখানে 3টে না 2টো চরিত্র চেঞ্জ হয়ে শেষে এই চরিত্র দাঁড়িয়েছে আপনার, বলে একটা স্ক্রিপ্ট দিয়ে দিলেন, আপনি বাড়ি যান, এই শুটিং এ জানানো হবে, চলে। তার শুটিং এর খবর এলো, সিএসএ ট্রাম কোম্পানির অফিস ব্যাঙ্গালোরে। তো গেলাম, থেকে পুলিশ ছড়ালাম, বাবা শুটিং হচ্ছে বাপরে। আমি বললাম, আমি আমি দাঁড়ালো, ও আপনি তো অ্যাক্টিং করবেন, আমি বাবা আমাকে চিনছে, এটা আমাদের বিশাল পাওয়া আর কি। ভিড়ের মধ্যে লোকে তো ধাক্কা দেয়, পুলিশ আমাকে ডেকে নিয়ে গেল। তারপরে গিয়ে কি হলো, আবার রোল চেঞ্জ হয়ে গেছে, গিয়ে শুনলাম আবার রোল চেঞ্জ হয়ে গেছে। এসি রোলটা হলো রঞ্জিত মল্লিকের অফিসের বস। অ্যাকচুয়ালি রঞ্জিত মল্লিক রিটায়ার্ড পারসন, আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমাকে চাকরিটা রঞ্জিত মল্লিকই দিয়েছিলেন। আমার নামটা কি একটা ছিল, এখন মনে পড়ছে না। যাই হোক, আমার 2 দিন পুরো রঞ্জিত মল্লিকের সাথে সময় কাটালাম। এটা আমার কাছে একটা, কি বলবো, গ্রেট লেটার ডে ইন মাই লাইফ। কিন্তু রঞ্জিত মল্লিক তো আমাদের কাছে বিশাল একটা অভিনেতা। তাছাড়া রঞ্জিত মল্লিক মানে পাগলাগার সিনটা মনে পড়ে যায়, উত্তম কুমার সাথে মনে হয়। উত্তম কুমার তো আমার জীবনের ধ্রুবতারা, সবকিছু, এভরিথিং। আমি এত বড় বড় স্টলওয়ার্সের সাথে অভিনয় করেছি, উত্তম কুমারকে কাছ থেকে কোনোদিন দেখিনি। ইভেন সৌমিত্র চট্টোপাধ্যায় তো সারাদিন কাটিয়েছি অফিসিয়াল কাজে, কিন্তু উত্তম কুমারকে কোনোদিন ছুতেই পারিনি। এখন কান্না পাই, এখন আমি উত্তম কুমারের মূর্তিটায় প্রণাম করি প্রতিদিন, যখন টেকনিশিয়ানে যাই। বা গুরু বলতে গুরু না, সর্বগুরু, জগৎগুরু বলে আর কি। উত্তম কুমারের ছবিও সাজিয়ে রেখেছি আমি সবসময় অনুপ্রেরণা, গুরু, শুরুটাই, শুরু শেষ, মানে ওখানেই পথের শুরু, ওখানেই পথের শেষ। তারপর কেউ আসবে না, হতে পারে না, গেল সেটা। এগুলোতে আরেকটা হলো সোমাদে, দীপঙ্কর দে, এরা খুব ফেভারিট ছিল। একবার দীপঙ্করদের সাথে অভিনয় চান্স পেয়েছিলাম, করতে পারিনি, অন্য সিটের সঙ্গে ক্ল্যাশ করে গেল বলে। সোমাদের সাথে করেছি, সেটা খুব সিরিয় কমিক, সেটা মজার, খুব মজার ছিল। একটা ভূতের সিরিয়াল হয়েছিল স্টার জলসায়, মজার মানুষ তো মজার অভিনয় করতে খুব ভালোবাসে, সেটাও ভালোবাসে। কিন্তু এটা ভিলেনিশ মজা, উৎপল দত্তের মতন ফাটাফাটি, কিছু কথা হবে না তখন আর কি। যাই হোক, প্রচুর মজা করে অভিনয় করছে। সোমাদেরকে দেখেও ভয় পাচ্ছি আমি তখন, সবাইকে মনে হচ্ছে ভূত, এরকম ব্যাপার। যাই হোক, এ তো গেল। তার সাথে তো করতে করতে অনেক কিছুই করে ফেলেছি জীবনে। মাঝে একটা সময় গেছিল,
আমি চাকরি করতে করতে এফএমও কাজ করেছি, আচ্ছা, রেডিও জকি এই ছিলাম। দিকটা যদি একটু আমাদেরকে বলো যে এফএম লোকে হয়তো এটাও বাদ যায়নি, অভিনয় আছে, গান আছে, চাকরি আছে, আবার এফএম একটা কিন্তু নতুন। অ্যাকচুয়ালি যেখানেই ফেম সেখানে আমি নাক গলিয়েছি, কিন্তু ফেমাস হতে পারিনি, এটাই দুঃখের। সেটা আমার মেইন এম ছিল, যেখানে ফেম পাওয়া যায় সেখানেই যাবো। আমি চেষ্টা করে গেছি, চাকরিটা খুব মন দিয়ে করেছি, 40 বছর প্রায় চাকরি, 39+ ওয়ার্ক ইন আরবিআই। সো অনেকটা সময় ওখানে দিতে হয়েছে, অনেক বছর বাইরেও ছিলাম, আমি ট্রান্সফার হয়ে বাইরে বাইরে ঘুরতে হয়েছে, কিন্তু ওখানে গিয়ে আমি হিন্দি নাটক করেছি, ছাড়িনি কোনোটাই। আরেকটা, ওখানে গিয়ে যেটা বলতে যাচ্ছিলাম, আমি একটা অর্নামেন্ট বানাই। আচ্ছা, এটা তুমি জানো না বলে। এই বিষয়টা একটু যদি দাদা আমাকে তো অবশ্যই, আমাদের দর্শকদেরও যদি হ্যাঁ, জানাও, কারণ actually এইটা একটু নতুন ধরনের নতুন জিনিস, অর্নামেন্ট, নতুন অ্যাঙ্গেল, পুরো নতুন অ্যাঙ্গেল, টুইস্ট, কাহানি মে টুইস্ট। একদম একদম কাহানি মে টুইস্টের মতন কিন্তু দাদার গয়না বানানোর বিষয়টা একটু শুনে নিই। ব্যাপারটা মজা। 1995-এ, হ্যাঁ, আমার একটি কন্যা সন্তান আছে, দোয়েল তার ডাক নাম। সে যখন জন্ম হলো, তারপরে আমার ওর নামটা, বুটিকটার নাম দিয়েছিলাম দোয়েল। সেই জন্য একটা বুটিক ছিল, রম বুটিক ছিল, চাকরির সাথে দাদার বুটিকটা বুটিকও চালাতাম। কিন্তু ছিল একটা শাড়ি, ব্যাপার। পাঞ্জাবি সবই এর বানাতাম। থেকেই কিন্তু বোঝা যাচ্ছে দাদার কিন্তু সবটাই বুটিকের থেকেই এসেছে, যে গয়না বানাবো, ভ্যারাইটি অফ শপস, Variety of শপস। যাই হোক, অনেক কিছু করতাম। তখন গয়নাটা আমার হঠাৎ থেকে, মানে নারী সেবার সঙ্গে এক্সিবিশন করে বেস্ট হলে প্রাইজ পেয়েছি অনেকবার। আর তখন প্রচুর সেলিব্রিটি আসতো নারী সেবাতে, যোধপুর পার্কে। তারা সব টিভি যারা খবর পড়ে সব দিকে আমার গয়না পড়ছে, নামি নামি লোকরাও গয়না পড়ছে। তারা ইভেন এত হৃদ্যতা হয়তো আমার স্টলে দাঁড়িয়ে জিনিসও বিক্রি করতো, এই মজা হতো। তখন আমি গয়নাটা বানাতাম পেন্টেড টেরাকোটা জুয়েলারি, খুব ক্লাসিক্যাল ব্যাপার ছিল, খুব সুন্দর ছিল, কাস্টমাইজ, যে যেরকম ড্রেস দেবে তার সঙ্গে বানিয়ে দিতাম। তারপরে চাকরি চাপে ধীরে ধীরে হারিয়ে যায়। ইভেন পাটনা গিয়েও আমি আমেরিকার অর্ডার কমপ্লিট করেছি। সেটা বলতে গিয়ে পাটনা বলতে গিয়ে মনে পড়লো, কারণ পাটনার গঙ্গার পাড়ে, আমি তো কোনো ফার্নেস নেই, পড়াতে পারছি না, আচ্ছা। গঙ্গার পাড়ে গিয়ে ভাটা খুঁজে বার করে ট্যাঙ্ক ট্যাঙ্ক করে হেঁটে হেঁটে সেখানে পোড়ানোর ব্যবস্থা করে সব সাপ্লাই দিতাম। একজন রিজার্ভ ব্যাংকের অফিসার গেস্ট রুমে বসে মাটির গয়না বানাচ্ছে, মাটির টুকরো বানাচ্ছে। মাটির টুকরো। স্যার ये क्या हो रहा है, পার্সোনাল থিং है, জেনারেল জরুরি নেই, বলে ভাগিয়ে দিতাম সবাইকে। যাই হোক, এভাবে চালিয়েছি। আবার গয়নাটা মাঝে থেমে গেছিল। অ্যাকচুয়ালি এখন তো সব ঘরে ঘরে গয়না বানায়। একদম সব এখন আমি 1995 থেকে শুরু করেছি, তখন কেউ বানাতো না, সেই সময় কেউ বানাতো কেউ না। বানাতো না। আমি সেই সময় পজিটিভ বলতে পরিবেশটাই আলাদা ছিল, হ্যাঁ। এত ভ্যারাইটির গয়না আছে, বিশেষ করে মাটি, ক্লে, এই ধরনের জিনিস হ্যাঁ। দিয়ে কিন্তু তখনকার দিনে গয়না, এটা কিন্তু ভাবা যেত না। পিসবোর্ড, কাপড় সব দিয়ে বানাতাম। 1995 এ থেকে। যদি এই ধরনের গয়না দাদা বানান, আমি একটু গর্ব করে বলি আমি দ্য ট্রেন্ড সেটার। একদম, কিন্তু একদম। মাঝে লুজ হয়ে যায় ব্যাপারটা, কোনো চাকরির চাপে একটু ঘেটে টেটে যায়। তারপরে অনেকদিন অফ হয়ে গিয়েছিলাম চাকরির চাপে। তারপরে বললাম যে পাটনায় গিয়ে আমেরিকা অর্ডার করেছি, তারপরে একটু অফ হয়ে যায়, আমার আরো গভীর চলে যায় কাজের। তারপরে আমি ফিরে এসে আবার আরম্ভ করছি। আর শাড়ি গয়না পাচ্ছি, শাড়িটা পাচ্ছি না, কিন্তু গয়না গয়নাটার মধ্যে শুরু হয়ে গেছে। আচ্ছা, সময় কি করে ম্যানেজ করতে, মানে গয়না বানানো, চাকরি, তারপরে আবার অভিনয়, গান, সময় কি করে ম্যানেজ করতে? আরো কিছু করার সময় আছে আমার হাতে। আরো কিছু করার ইচ্ছেটাই আসল বন্ধু, একদমই বলছি তাই, ইচ্ছে সেটাই যদি হয় সবকিছু হওয়া যায়। শুধু একটা জিনিসই জীবনে পারিনি আমি, অক্ষমতা রয়ে গেল, গাড়ি চালানো পারি না। সেটাও হয়ে যাবে কোনোদিনও। আর হবে না, এই বয়সে আর হবে না। বয়স- ভাইয়া বাতাই বয়স তো নাম্বার। বয়সের ইয়ার কি মানছো, বয়স করছিস কেন, বয়সের একটা নাম্বার হ্যাঁ। অনলি, আই নো দ্যাট, বাট স্টিল ওটা হবে না। মানুষ মারতে পারবো না আমি, নিজেকে মারতে পারি। অভিনয় মানুষ মারাটা ঠিক একদম আছে, easy। কিন্তু গাড়ি চালিয়ে মানুষ কিন্তু মারতে গাড়ি পারি। চালিয়ে মানুষ মারাটা কিন্তু সেটা একটু রিস্কের ব্যাপার হয়ে যায়। বাবারে বাবারে। আরো কিছু যদি আমরা একটু অভিজ্ঞতা, তোমার আরো নতুন নতুন কি অভিজ্ঞতা, সেগুলো যদি একটু বলো। নতুন অভিজ্ঞতা, যে যখন গান লিখছি, গান শুট দিচ্ছি, আমার আরো কিছু গান আসতে চলেছে, পাইপলাইনে রয়েছে, আরো 6টা গান রেডি, একদম রেডি, একদম শুটিং হবে, আরো গান লিখছি, শুট দিচ্ছি। আমার বন্ধু, খুব প্রিয় বন্ধু বাপ্পা সেনগুপ্ত, এখন খুব ভাইরাল বাপ্পা, অনেকেই চেনে বাপ্পাকে। কারণ বাপ্পা ভেরিয়াস ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে। ও বোধহয় 15-16টা ইনস্ট্রুমেন্ট অক্লেশে বাজিয়ে দেয়। ও এখন রিল বানাচ্ছে, নানা রকম ইনস্ট্রুমেন্ট বাজিয়ে, সুতরাং হি হ্যাজ বিকাম ভেরি ফেমাস। ও রিল পড়া মাত্র 10K, 20K, 200K হয়ে যায়। বাপ্পা আমার সাথে আছে, বাপ্পা আমার সব গানে মিউজিক অ্যারেঞ্জ করে দেয়। বাপ্পার রান্নাঘরে গানগুলো তৈরি হচ্ছে এখন। আর ও মানে ইন প্রসেস। আফটার মোর 6 songs আরো গান আসতে চলেছে। আমার একটা ইউটিউব চ্যানেল আমি তৈরি করতে চলেছি, অনুতোষ ক্রিয়েশন, মেবি। অ্যাকচুয়ালি লকডাউনে আনন্দ ক্রিয়েশন বলে একটা
চ্যানেল আমি বানিয়েছিলাম, সেটা খুব জনপ্রিয় হয়েছিল। তারপরে কাজের চাপে যথারীতি আবার হ্যাঁ, এই আনন্দ, এই ব্যাপারটা নিয়ে যদি হ্যাঁ, কিছু বলো। আনন্দ ব্যাপার একটু বলতে পারি। সেটা হ্যাঁ। হলো, আমি যখন চাকরিতে ঢুকি তার পরেই আমি একটা দলে যোগ দিই, পার্থ আনন্দ শুভ। সেখানে আমার নামটা আনন্দ হয়ে যায়। ওই চাকরির ভয়ে ডাক নাম হলো আনন্দ, সেই নামটা ইউজ করতাম। আমাদের বহুল লোকগানের ব্যান্ড খুব রমরম করে যখন চলতো, নানান জায়গায় আমরা অনুষ্ঠান করে বেড়াতাম। চাকরি বজায় রেখে মাচা শো করেছি, প্রচুর মাচা শো করেছি। মাচা শোয়ের অভিজ্ঞতাটা একটু বাপরে সাংঘাতিক, সেটা সাংঘাতিক। মাথা শো করতে গেছি, মাথা শো করতে করতে অডিয়েন্স নাচছে, পিছনে পর্দা উঠে দিয়েছে, ওটা ধুম ধুম আওয়াজ, পিছনে অডিয়েন্স পড়ে যাচ্ছে নাচতে নাচতে। এটা একটা নতুন অভিজ্ঞতা। আমার তো পিলে চোখটা স্টেডিতে গান গেয়ে যেতে হচ্ছে। বাংলাদেশে নারায়ণগঞ্জে শো করছি, একটা চৌমাথা না পাঁচ মাথার ক্রসিং এ বড় একটা শৈল স্তম্ভর আশেপাশে ঘিরে আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। সেখানে লাস্ট গানটা যখন গাইছি, অডিয়েন্স আমাকে দেখতেই পাচ্ছেন, বেশ আমার ভারী চেহারা। আমি হঠাৎ খেয়াল করলাম লোকের কোলে চড়ে গানটা গাইছি। তখন বলে আমিও বলে কি ফিল হচ্ছিল? তখন সে আমি বলে না, মাঝে মাঝে আমি ট্রান্সে চলে যাই, তখন আমি ওই ট্রান্সে চলে গেছিলাম, আমি আমার মধ্যে নেই। আবার একজনের চটিও চুরি হয়ে গেল আমাদের দলে, সে তার ভিড়ের মধ্যে চুরি না পায়ে পায়ে চলে গেছিল, গান করছে দর্শকের, আবার চটি চুরি। এটা একটা মজার ঘটনা বলা যেতে পারে। পার্থ আনন্দ শুভ মিলে মহুলের জয়যাত্রা অনেক দিনই ছিল। আমাদের মাঝে আমি চাকরির জন্য পারিনি করতে, আবার চেষ্টা করছি ফিরে আসার মহুলের। দেখা যাক, আমরা একটা বিদেশের এমপ্যানেল হয়েছি ICCR এর, যদি বিদেশের ডাক হয় আমাকে যেতেই হবে, কারণ একদম apply টা আমি করেছিলাম তাই। সেটা দেখার যে আরো কি ধরনের চমক 2007 নাগাদ আমরা আমি অ্যাপ্লাই করেছিলাম। এটা 25 না, 25-এর শুরুর দিকে না 24-এর শেষের দিকে হঠাৎ ফোন আসে, আপনারা এমপ্যানেল। 13 ফেব্রুয়ারি শো দেয়, তারপরে দিল্লি থেকে অর্ডার এসেছে, আমরা এমপ্যানেল ফরেন ট্যুর। দেখা যায় ওই এক্সচেঞ্জ প্রোগ্রাম হয় না ICCR, তাতে দেখা যাক কোন দিন। আমি আগে বিদেশে গেছি অনেকবার, যেমনি রবি তীর্থর এক্সটুডেন্ট হয়ে আমি পুরো ইউরোপ ট্যুর করেছি, থ্যাঙ্কস টু অনুভা ঘোষ। তারপরে ডক্টর মীনাক্ষী সিনহা, তিনি আমাকে বাংলাদেশ ট্যুর করেছে। আমি অনেক বিদেশ ট্যুর করেছি কোনো না কোনো মহিলার জন্য। আমার মাতৃ সম বা দিদি সম, তারা হেল্প করেছে আমাকে। নেপথ্যে মহিলা, বিদেশ ট্যুরের নেপথ্যে মহিলা, গান মাতৃ সম হোক, দিদি সম হোক। একদমই, আমি অনেকগুলো ট্যুর করেছি, সবই চাকরি করতে করতে। somehow I managed everything still now. সেই ফ্লেক্সিবিলিটিটা পেয়েছিল। আমার thanks to my employer and আমার friends and guides working there. Still আমি attached, আমি রিটায়ার করে গেছি, কিন্তু এখনো 15 আগস্ট 26শে জানুয়ারি আমাকে ওরা ডাকে, আমার গান গাইতেই হয়, আর হিন্দি গান গাইতে হয়, সেটা আমার কাছে খুব কষ্টের। ওখানে এমপ্লয়ি হিসাবে তখন যুক্ত ছিলে, আর এখন হচ্ছে গায়ক হিসাবে। এটা একটা এক্সট্রা পাওনা যে নিজে যেখানে জব করেছো, চাকরি জীবনটা কাটিয়েছো, সেখানেই তুমি সঙ্গীত শিল্পী হয়ে নিজেকে প্রেজেন্ট করছি। আর 15 আগস্ট যেটা অনুষ্ঠান করেছি আমরা লাস্টে, সেখানে সবচেয়ে মজা হলো সকালের অনুষ্ঠান ছিল, আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিল, স্টার অফ দ্য মর্নিং, মানে দিনে সকালের স্টার হিসেবে আমাকে দাঁড় করিয়ে এরকম ছবি তুলিয়েছিল। সেই ছবিটা আপনাদের দেবো, দেখাবেন দর্শকদের, খুব মজার ছবি সেটা আমার কাছে। এই যে দাদা বললো যে এই মাত্র যে হিন্দি গান, অফিসে হিন্দি গান গাইতে হতো, তো দাদাকে আমি একটু বলবো যে আমরাও কেন বাদ যাই, আমরাও একটু দুকলি শুনি হিন্দি গান। অবশ্যই শোনাবো, কিন্তু আরেকটা স্টোরি আমি অ্যাড করে দিচ্ছি। একদম। যে হিন্দি গানটা আমি গাইবো, হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন, আর এটার যে আগের গানটা বাংলা ভার্সনটা, সেটা মান্না দে গিয়েছিলেন গঙ্গা সিনেমায়। সেই গানটা গিয়ে আমি রিজার্ভ ব্যাংকের হয়ে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্স হয়েছে, বেস্ট সিঙ্গার হয়েছিলেন অল ওভার ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের কলকাতাকে সেই প্রাইস এনে দিয়েছিলাম। আরেকটা হয়েছিলাম, বলেনি যখন নিজের ঢাক পেটানো উচিত। আরেকটা করেছিলাম, অল ব্যাংক মিলিয়ে একটা নাটকের কম্পিটিশন ছিল, SBI স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্গানাইজ করেছিল সমৃদ্ধি ভবনে, তাতে আই গট দ্য বেস্ট অ্যাক্টর প্রাইজ। ওটা কিন্তু কিছুটা আমাকে উৎসাহ দিয়েছিল অভিনেতা হওয়ার জন্য, সেটা জাস্ট করোনার আগ দিয়ে। যাই হোক, হিন্দি গান দুকুলি শোনাচ্ছি, আর বাংলা গানটা হলো আমায় ডুবাইলে রে ভাষাইলে রে, এটা গিয়ে অল ইন্ডিয়া ফার্স্ট হয়েছিল হিন্দি গানকে হারিয়ে। গঙ্গা आए कहाँ से गंगा जाए, कहाँ रे लहराए
पानी में जैसे धूप छाओरे, गंगा आए कहाँ से गंगा जाए कहाँ रे, लहराए पानी में जैसी धूप छाओरे। বাহ, খুব সুন্দর দাদা। হিন্দি গানটাও আমরা কিন্তু শুনে নিলাম, সেটার কিন্তু আমরা হাতছাড়া করলাম না। তো আমাদের সময় এখন শেষ হয়ে এসেছে, অনুষ্ঠানের একদম শেষে আমরা চলে এসেছি। তো অনুষ্ঠান শেষ করার আগে দাদার গান দিয়ে, অবশ্যই হিন্দি গান শুনলাম, বাংলা গান শুনলাম, একটা ফোক অর্থাৎ লোকগীতি দিয়ে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানটাকে শেষ করব। দাদা চলো। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, ওরে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি, একবার নাচিয়া ভুলাও তো দেখি, নাগর কানাই রাই, নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি।